গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধ্যে 7টা, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। সন্ধে হলেই সবার প্রথমে যেটা চিন্তা আসে মাথায়, মেয়েকে খাইয়ে নেওয়ার পরে, সেটা হলো তোমাদের দাদা ভাইকে অফিসে কি টিফিন দেবো। তো ডিম ছাড়া মাথাতে তেমন কিছুই আনতে পারি না, মাঝে মাঝে মাংসটা দিই। তবে যেহেতু রুটি খায় তাই অফিসে তো মাছটা দেওয়া যায় না, সেই জন্য ডিম আর মাংস বা অন্য কোনো তরকারির মধ্যেই থাকতে হয় আর কি। তো আজকে ভেবেছি একটু হাঁসের ডিমের ঝোল করব, তো সেই কারণেই ফ্রিজ থেকে ডিমটা বের করলাম। আর এই ডিম বের করতে করতে শুনছি পাশের বাড়িতে বলেছিলাম না যে অন্নপূর্ণা পুজো আছে, তো সেই আজকে আর কি ভাসান, আজকে বিজয়া দশমী, তো সেই কারণে গাড়ি চলে এসেছে ঠাকুরকে নিয়ে যাওয়ার জন্য। তাই একটু বেরিয়ে দেখছি। আমার শাশুড়িমা ওখানেই গেছে, আমাকেও ডাকতে এসেছিলো মায়ের বরণের জন্য, কিন্তু সবাই মিলে চলে গেলে সন্ধ্যের রান্নাটা, মানে রাতের রান্না, তোমাদের দাদাভাইয়ের অফিসের রান্না, এটা না একটু অসুবিধা হয়ে যায়। সেই কারণে মাকে বললাম আপনি যান, আমি ঘরে থাকছি। আর ওদিকে এতটাই গরম, মেয়েকে নিয়ে বাপি রাস্তায় ঘুরছে, আর ঢাকের আওয়াজ পেয়ে ঘরেতেই ও নাচ করতে শুরু করে দিয়েছিল। তা আমি বললাম একটুখানি বাইরেটাতে নিয়ে যাও, ঠাকুরটা দেখলে ও খুশি হবে। আর এই দেখো মা অন্নপূর্ণাকে নিয়ে চলে গেল, আবার 1 বছর পরে আসবে মা আবার। তো আমি এখন যাব সোজা রান্নাঘরে। মেয়েকে খাইয়ে দিয়েছি 6টার সময়, আর একবার 8টার সময় খাওয়াবো। হাঁসের ডিমগুলো এত নোংরা হয় না, মানে না ধুয়ে দিতেই জলের সেদ্ধ করতে কেমন ঘেন্না লাগে, মানে একটু মেজে নিলেই ভালো হয় আর কি, সাবান দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে। আমি ভালো করে কচলে কচলে পরিষ্কার করে নিলাম। তোমাদের দাদাভাই আবার হাঁসের ডিম খেতে ভীষণ ভালোবাসে। আমাদের বাড়িতে সবাই খায়, কিন্তু আমি কিন্তু হাঁসের ডিম খাই না। আমার কীরকম যেন একটা গন্ধ গন্ধ লাগে, যতই ভালো করে কেউ বানিয়ে দিক না কেন আমি খেতে পারবো না। আমার ডিমটার ভেতরেই যেন কীরকম একটা গন্ধ গন্ধ লাগে। আমি পোলট্রির ডিম খাই, তবে আমি দেশি মুরগির ডিমও খাই না, জানো তো। মানে দুটো ডিমই আমার খেতে বড্ড অস্বস্তি হয়। আমি আবার দেশি মুরগির মানে মাংসও খাই না, এমনি পোলট্রি মুরগির মাংস খাই, দেশি মুরগির মাংসটাও খেতে পারি না। এখানে ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো যাতে ডিমটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। নুন যেহেতু যে কোনো জিনিসকে স্বাদের সাথে সাথে সেদ্ধ হতে কিন্তু সাহায্য করে। একটু আলু দিয়েই বানাবো, ডিমটা অফিসের জন্য বানাচ্ছি না, অফিসের না ওর তরকারি আছে। আসলে আজকে দুপুরবেলাতে মা এঁচোড় চিংড়ি বানিয়েছিল, তো আমি বললাম যে প্রতিদিন তো রুটিই নিয়ে যায় তোমাদের দাদা ভাই, আমি রাত্রেবেলাতে তরকারি করে দিই। তাই আমি বললাম আজকে তাহলে একটুখানি এঁচোড় চিংড়ি রেখে দেবে, কালকে তাহলে একটু ভাত নিয়ে যেতে পারবে। মাঝে মাঝে ও বলে যে সব সময় রুটি না দিয়ে মাঝে সাঝে একটু ভাতও দিও, তবে ভাত যেহেতু খেলে প্রচণ্ড ঘুম পায়, সেই কারণে তোমাদের দাদাভাই অফিসে রুটিটাই নিয়ে যায়। তো আমি মাকে বললাম যে একটু তাহলে রেখে দেবেন, তাহলে ও কালকে অফিসে নিয়ে যাবে। তো মা ওর অফিসের টিফিনটা আগেই তুলে রেখে দিয়েছিল ঠান্ডা করে, আর সকালবেলায় মা বলেছে একটু ডিমের অমলেট করে দেবে। আর এই যে এখন ডিমটা করছি না রাতের জন্য, এটা রাত্রেবেলা খাওয়া হবে। মা বাপি কেউই আর কি গরমে ডিমটা খেতে চাইছে না, একটু অ্যাভয়েডই করছে। সেই কারণে তোমাদের দাদা ভাইয়ের আমারই করলাম, তোমাদের দাদা ভাইয়ের হাঁসের ডিম আর আমার পোলট্রির ডিম। ডিমের প্রিপারেশন করতে করতে হঠাৎ মনে পড়ে গেল মেয়ে 8টা বেজে গেছে, মেয়েকে 8টার খাবারটা দিতে হবে, তাই রুটিটা করতে চলে এলাম। তবে আটাটা মাখা ছিল বলেই সুবিধা, মা দিনের বেলাতে যখন রুটি করেছে সকালে জলখাবারে, সেই সাথে রাতের আটাটাও মেখে রেখে দিয়েছিল ফ্রিজে। আমি যেরকম তোমাদের দাদাভাইয়ের অফিসের আটাটা রাত্রেবেলা মেখে রেখে দিই, তাতে সুবিধা হয় সকালবেলা উঠে করে দিতে। তা আজকে যেহেতু আর রুটি আটা মানে কালকে যেহেতু তোমাদের দাদাভাই ভাত নিয়ে যাবে, সেই কারণে আজকে আর মাখতে হবে না। তো মেয়েকে এখন রুটিটা দেবো। মেয়েকে মাঝে সাঝে শুকনো রুটিটাই দিই বেশিরভাগটাই, মাঝে সাঝে একটু মিষ্টি দিয়ে দিই, তবে গোটা নয়, আর্ধেকেরও আর্ধেক। মিষ্টি খাওয়া তো খুব একটা ভালো নয়, তবে মিষ্টিটা চিনিটার জন্য অসুবিধা, তবে মিষ্টির মধ্যে যে ছানাটা থাকে সেটা কিন্তু আবার উপকারী। তো এখন মেয়েটাকে রুটি দেবো, আর বেশি কিছু করবো না রাত্রেবেলাতে একটুখানি ডাল সেদ্ধ করব, আর ডিমের ঝোলটা আছে, আর দিনেকার এঁচোড় চিংড়িও আছে। মেয়েকে রুটি দিতে এসে দেখি দেখো কি অবস্থা করে রেখেছে, আটা নিয়ে সারা ঘরে মাখিয়ে আমার কাছে গিয়ে আটা চেয়ে নিয়ে এলো, জানো না, মা একটু আটা দাও।
এখন তো মোটামুটি কথা বলতে পারে। মা একটু আটা দাও, ও আবার আটা বলে না, আদা বলে আটাকে, জানো। ও দেখো টিপ ফিপ পরে একাকার কাণ্ড করেছে পুরো ঘরটা একদম। আর বলো না, একে তো পিঁপড়ের উৎপাত, তার মধ্যে আটা ফেলেছে। এখন ওকে একটু পরিষ্কার করবো, ওর হাত টাতগুলো একটু ধুয়ে দেবো, তারপরে ওকে রুটিটা দিতে পারবো। দেখছো কিরকম লেপছে নিচে, দেখো শুধু ওর কাণ্ডটা দেখো। উফ। তো মেয়ের হাত ধুয়ে দিয়েছি, পরিষ্কার করে মুছে দিয়েছি, এবার রুটিটা দিই, রুটিটা খাক। বাপি আছে ওখানে, বাপিকেই বলে এসেছি যে রুটিটা বাপি একটু খাইয়ে দাও, কারণ আমার ওখানে থাকলে হবে না, আমাকে রান্নাঘরে কাজ আছে, সেটাকে কমপ্লিট করতে হবে। এদিকে তোমাদের দাদা ভাইয়ের আসারও সময় হয়ে গেছে। আর দেখো ওখান থেকে যে মা যে গেছিলো পুজোর ওখানে, অন্নপূর্ণা মায়ের প্রসাদ নিয়ে এসেছে, দধিকর্মা। ওটাই মা দিল আমাকে। আমার কথা জিজ্ঞেস করছিল, মা বললো সবাই জিজ্ঞেস করছিল কেন আসতে পারেনি। আজকে আবার মেয়ের কি হয়েছে, অন্য সময় তো খেয়ে না, আজকে আবার বাপি বললো মেয়ে রুটি খেতে চাইছে না। যাই হোক, হয়তো বেশি পর হয়ে গেছে বলে হয়তো খেতে চাইছে না, এই কারণেই না আমি মাঝে মাঝে ওকে একটু চেঞ্জ করে দিই। গতকালকে একটু চাউমিন করে দিয়েছিলাম, জানো, সেদ্ধ সেদ্ধ চাউমিন। তার আগের দিনকে দিয়েছিলাম ওকে আমি ওই ইয়েগুলো হয় না, চকোসগুলো হয়, চকোসগুলো দুধে দিয়ে দিয়েছিলাম। তবে দেখলাম ও চকলেটের প্রোডাক্ট খুব একটা ভালোবাসে না, খুব একটা ভালো খেলো না, কয়েকটা খেয়ে রেখে দিল। আবার রান্নাঘরে এসে গেছি, কারণ রাতের রুটিটা, আমাদের রুটিটাও তো বাকি আছে। রাত্রেবেলা তোমাদের দাদাভাই ভাত খায়, আমিও ভাতই খেতাম, আমি ভাত খেতে ভীষণই ভালোবাসি। তবে কয়েকটা দিন ধরে আমি একটু রাতে রুটি খাচ্ছি, কারণ চেহারাটা প্রচণ্ড ভারী হয়ে যাচ্ছে, মেয়ে হওয়ার পরে তো আরও বেশি হচ্ছে আর কি। কোনো রকম যত্নও করতে পারছি না, হাঁটা চলাও হচ্ছে না, এক্সারসাইজও হচ্ছে না, সেই কারণে আমিও রাত্রেবেলাতে রুটি খাচ্ছি। রাতে রুটি কমপ্লিট, মোটামুটি রান্নাবান্নাও সব কমপ্লিটই আছে। শুধু তোমাদের দাদাভাই আসলে খাবার দাবারগুলো ফ্রিজ থেকে বের করতে হবে। কিছু খাবার রয়েছে, যেরকম ভাতটা আছে, এই যে চিংড়িটা আছে, এগুলো সব বের করে একটু গরম করলেই হয়ে যাবে, ব্যাস। তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিমটাকে আমি ছাড়িয়ে নেবো। এদিকে ডিমটাকে করতে বসিয়ে না, ডিমটাতে জল দিয়ে ডিমটাকে ভালো করে কষিয়ে আমি চলে যাব সোজা রান্নাঘরে। না না, রান্নাঘরে নয়, রান্নাঘরে তো আমি আছি, মাঝে মাঝে যে কী ভুল বকি। চলে যাব সোজা আমি মাঝের ঘরে, ওখানে ঘরটার অবস্থা খুব বাজে হয়ে আছে। দিনের বেলাতে সমস্ত জামা কাপড় এনে ওখানে রেখেছি, তো ওই জামা কাপড়গুলো সবই ভাঁজ করতে হবে, সেগুলো ভাঁজ করতে পারিনি। আমি একটু একটু সুযোগ খুঁজি যে কখন সুযোগ পাবো আর টুক করে একটুখানি কাজ গুছিয়ে নেবো। সব সময় তো সব কিছু সম্ভব হয়ে ওঠে না। মেয়ে এই সময়টা ভালোই নিজের মতন করে খেলে, তো আমার এই সময়টা করতে বেশি সুবিধা হয়। সব থেকে ভালো জানো তো টাইমিং হচ্ছে ভোরবেলায়। ও ভোরবেলায় এত ডিপলি ঘুমায়, মানে একটু আওয়াজ হলেও ওঠে না, তাও আমি আওয়াজ করি না। কিন্তু ওই সময় নিচে আসাটা খুব অসুবিধা, ওকে একা রেখে দিয়ে। তখন দাদা হয়তো অফিস বেরিয়ে যায়, তো ওই জন্য ওই সময়টা আর আসতে পারি না, তাই আমাকে এই বাকি সময়গুলোই বেছে নিতে হয় টুকটাক কাজের জন্য আর কি, জানো তো। তো ডিমটাকে ভাজতে দিয়েছি, একটু ভালো করে কষিয়ে নেবো। আমি ঠিক করেছি একদিনকে তোমাদেরকে, মেয়ে তো সারাদিন কি করছে না করছে সেগুলো তো তোমাদেরকে দেখাই। একদিনকে ঠিক করেছি মেয়ে যা মানে সব ওলটপালট করে রাখবে, সেইগুলো নিয়ে একটা ব্লগ বানাবো। সেটা বানালে বোধহয় 1 ঘন্টার বোধহয় টোটাল ব্লগ হয়ে যায়। ও সারাদিন যা করে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দেয়, মানে একটা সময় পর আমিও বিরক্ত হয়ে যাই যে কী করে ও এত পারে, ওর শরীরে এত ধৈর্য কোথা থেকে আসে, আমি নিজেও কিন্তু বুঝতে পারি না, সত্যি কথা। এখন তো আটা নিয়ে খেলছিল, তোমরা দেখলে। তারপর দেখবে, দেখো কি করেছে, শুধু দেখো না, শুধু দেখে যাও ব্লগটা তোমরা। তো ডিমের ঝোলটা বেশি ঝোল করব না, একটু মাখা মাখা মতনই করবো। আমি তো রুটি দিয়ে খাবো, রুটি দিয়ে না একটু মানে আমি, অনেকেই আছে রুটি দিয়ে ঝোল ঝোল খেতে ভালোবাসে, তবে আমি একটু কষা কষা মাখা মাখা বেশি ভালোবাসি। তবে মশলা খুব একটা বেশি নেই, অল্পই আছে, যেটা আছে আমাদের দুজনের মতন হয়ে যাবে। মা বাপি তো কেউ খাবে না, তরকারিটাও খাবে না, যেহেতু মা বাপি আলু খেতে চায় না, সেই কারণে।
এদিকে ডিমের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, ওটা চাপা দিয়ে আমি চলে এলাম এই ঘরে, মাঝের ঘরে। এখানে দেখো ঘরটার অবস্থা, শুধু দেখো কী অবস্থা, যত জামা কাপড় আছে সমস্ত কিছু জড়ো হয়েছে এখানে। এটাকে এবার পুরো গোছাবো, তারপরে আমি ডিমটা নামাতে যাব। দেখো মেয়ের জামা কাপড়, আমাদের জামা কাপড়, মানে এনে আনলাম যে এনে ওখানে রেখে দিলাম জড়ো করে, এবার যখন সময় পাই তখন একটু গুছিয়ে নিই, এটাই হয়ে গেছে ব্যাপার। ওই জন্যই আর কি সব লন্ডভন্ড হয়ে আছে। মেয়েটা যদি চুপচাপ থাকে বা মেয়েটা যদি সুস্থিরে থাকে তাহলে আমি যখন ইচ্ছা করতে পারি, কিন্তু ওকে নিয়ে তো সমস্যা। ও তো, আমি যদি এখানে কাজ করতে মানে ও যদি না খেলে আর আমি যে কাজ করছি, ওটি কিন্তু ঠিক এখানে চলে আসবে আমার কাজে, ওকেও একটু হেল্প করতে হবে, ও ভালোবাসে এগুলো আর কি, দেখো না। সেই কারণে ও এখন খেলছেও দাদার সঙ্গে, আমি ভাবলাম চলো গুছিয়ে নিই, বসে থেকে লাভ নেই। মেন হচ্ছে নিজের অলসতাকে দূর করতে হবে। মানে এই যে আমি ডিমটা কষালাম, কষিয়ে যদি আমি পারলে একটু বসতেই পারতাম, যদি আমি বসতাম তাহলে আমার এই জামা কাপড়গুলো কিন্তু আজকে আর গোছানো হতো না, এগুলো কিন্তু এখানেই পড়ে থাকতো। সেই কারণে নিজের অলসতাকে দূর করতে হবে, নিজের মনে জোর রাখতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে যে যতটা পারি সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করার। আমি কতটা কি গুছিয়ে করতে পারি বা আমি কতটা ভালো, আমি নিজেরটা তো নিজে বলতে পারবো না। যাই হোক, সেটা নয়, সেটা নিয়ে নয় কোনো কথা নাই বা বললাম। তো এই দেখো এখানে আমি যেহেতু গোছাচ্ছি, আমার মেয়ে কিন্তু ঠিক টের পেয়ে গেছে যে আমি এখানে জামা কাপড় গোছাচ্ছি, ও এসে আমার কোলে উঠে পড়েছে। এবার আমি এক হাতে কী করে গোছাই, বাবুকে নামাতেও পাচ্ছি না, বাবু করেছিল হিসি, সেই হিসিটা প্যান্টটা চেঞ্জ করে দিলাম তারই মাঝে। আর এই দেখো আমার মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন ওটা বিছানাটাকে ঝেড়ে দেবো। আর এটার মধ্যে মেয়ের ভালো জামা কাপড়গুলো রাখি, এই বাস্কেটটা। এই যে গামলাটা দেখছো, এই গামলাটার মধ্যে মেয়ের সমস্ত রেগুলার ইউজের জামা, কাঁথা, প্যান্ট সমস্ত কিছু রাখি। আর এই দেখো আমার মেয়ের আজকে দ্বিতীয় কাজ। প্রথম কাজ কী করেছিল দেখেছিলে, আটা মাখছিল রুটি বানাবে বলে। এখন দেখো আমার মেয়ে জামা কাপড় গোছাচ্ছে, কি সুন্দর গুছিয়েছে যে বলো জামা কাপড়। আর এই যে আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়টাও কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর ঘরটা দেখো যা হয়েছিল, এখন দেখো কি সুন্দর দেখতে লাগছে ঘরটা। তো এইভাবেই বুদ্ধি খাটিয়ে খাটিয়ে সময়, মানে কাজের ফাঁকে ফাঁকে কাজগুলো করতে হয়, না হলে এগুলো ঠিক এই রকমভাবেই পড়ে থাকে। হঠাৎ একটা বাড়িতে কেউ আসলে তখন একটা অপ্রস্তুতিতে পড়ে যেতে হয়। তো আজকের মতন ব্লগটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণে